আসসালামু আলাইকুম। বিডি রেজাল্ট হলাদার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির ৪৫ এমপির বৈঠক। এই প্রথমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে, অর্থাৎ নির্বাচনের পর, সরকার গঠনের পর প্রথম ৪৫ জন এমপির সাথে বৈঠক হয়েছে এবং তিনি বিএনপির কার্যালয়ে গেছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শনিবার প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন তারেক রহমান। সন্ধ্যায় দলের ৪৫ জন সংসদ সদস্য এমপির সঙ্গে বৈঠক করেন তিনি। রাত ৯টার দিকে বৈঠক শেষে কেন্দ্রীয় কার্যালয় ছেড়ে যান তারেক রহমান। বিএনপির দলীয় একটি সূত্র বলেছে, এমন ৪৫ জন সংসদ সদস্যকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যারা সংসদে প্রতিশ্রুতিশীল এবং গুছিয়ে কথা বলতে পারবেন বলে দলের শীর্ষ নেতৃত্ব মনে করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হাবিবুর রশিদ হাবিব, রাজীব আহসান, শাহাদাত হোসেন সেলিম, হুম্মাম কাদের চৌধুরী, মুস্তাফিজুর রহমান বাবুল, মোশাররফ হোসেন প্রমুখ। বৈঠকে সংসদীয় আচার আচরণ ও রীতিনীতি সম্পর্কে সংসদ সদস্যদের ধ্যান ধারণা বিএনপির চিফ হুইপ নুরুল ইসলাম ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। এর আগে সন্ধ্যা 7:30টায় দলীয় সংসদ সদস্যের সঙ্গে বৈঠক বসেন তারেক রহমান। বৈঠক শেষে কেন্দ্রীয় কার্যালয় দ্বিতীয় তলায় বারান্দা থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন তিনি। এ সময় জনগণের ভোগান্তি কমাতে সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও আসার ইচ্ছা পোষণ করেন তারেক রহমান। সেজন্য রাস্তা বন্ধ করে সড়কে ভোগান্তির সৃষ্টি না করতে নেতাকর্মীদের নির্দেশ দেন। আসলে তিনি সকল সংসদ সদস্যের উদ্দেশ্যে একটি কথা বলেন, যাতে জনগণের কোনো সমস্যা তৈরি না হয় এবং ভোগান্তি না হয়, এরকমের আসলে কাজ যাতে কোনো এমপি বা সংসদ সদস্য না করে সেই নির্দেশ দিয়েছেন এবং জনগণের পাশে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে বলেছেন। আসলে এটা একটা ভালো দিক। দেখেন, সরকার একটা দেশের যারা রাষ্ট্রপ্রধান আছেন, তারা আসলে দেশের সেবকও বলতে পারেন, জনগণের সেবক বলতে পারেন, দেশের সেবক। আসলে তাদের উচিত জনগণের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া, জনগণের সর্বোচ্চ সুবিধা দেওয়া, অর্থনৈতিক থেকে শুরু করে যে মৌলিক চাহিদাগুলো রয়েছে মানুষের, যেমন খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সহ সব মৌলিক চাহিদাগুলোকে আসলে সরকারের গুরুত্বপূর্ণ আসলে যে বিষয়টা, সেগুলো কিন্তু সরকারের একদম করা উচিত। দেখেন, এই যে মনে করেন আইন শৃঙ্খলা রক্ষা করা সরকারের দায়িত্ব, প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা বিধান করা। আমরা বিগত 17 বছর দেখেছি যে দেখেছি এবং শুনেছি এবং ভয়েও আতঙ্কিত ছিলাম যে এই বুঝি কাকে তুলে নিয়ে যাচ্ছে কোথায়, কেউ কোনো উদ্দেশ্য নেই, গুম। একটা ভয়ঙ্কর একটা রূপ ছিল সেই সময়। দীর্ঘ 17 বছর ধরে একটা গুম, অর্থাৎ এই গুমের ভয়ে বিএনপিগণ, তারপরে যে জামাত বা কোনো দলই ভয়ে কিন্তু কোনো কথা বলতো না। এবং এই গুমটা বাংলাদেশের কয়েকটা বড় বড় নেতাদের করছে। যেমন এর ভিতরে আপনার সিলেটের একজন বিএনপির দার্জিল নেতা যে ইলিয়াস আলী, তাকে কিন্তু গুম করেছে। তাকে গুম করার পর তাকে মেরে ফেলে তার লাশ কোথায় ফেলে দেওয়া হয়েছে আজ পর্যন্ত কিন্তু কেউ জানতে পারেনি। তবে এরপর 24শে গণ অভ্যুত্থান, অর্থাৎ এই জুলাই পর, তারপর জানতে পারা গেছে যে তাকে মেরে গভীর তার লাশ গভীর সমুদ্রে সিমেন্ট করে ফেলে দিয়েছে। দেখেন কতটা হৃদয় বিতরক ঘটনা। আসলে এটা কোনো মানুষই চায় না, এটা কাম্য না। দেখেন, বাঙালিদের কথা বলার যে অধিকার, এটা যদি না দেয় তাহলে কতটা ভয়ঙ্কর হতে পারে
তা আপনারা বিগত সরকারের আমলে দেখবেন সমস্ত বাংলাদেশের ছাত্র জনতা সবাই মিলে একটা বিস্ফোরণ ঘটিয়ে সরকারকে কিন্তু বিদায় করেছে। দেখছেন, এটা কিন্তু হয়তোবা ক্ষোভের কারণে। আপনাদের মনে আছে যে আব্রাহাম, তিনি কিন্তু একটা ফেসবুকে মাত্র পোস্ট দিয়েছেন। পোস্ট দেওয়ার অপরাধে তাকে পিটিয়ে সারা রাত নির্যাতন করে তারপর মেরে ফেলেছে। মানুষের ভিতরে একটা ভয় ঢুকে দিয়েছে। আবার বহু নাটক সাজানো হয়েছে, কি জঙ্গি নাটক। জঙ্গি নাটকে কি হতো যে ওখানে যদি কোনো রাজনৈতিক কার্যক্রম চলতো, বিশেষ করে বেশিরভাগ যারা জামাতের সমর্থক ছিল তাদের, আপনারা তো জানেন, লাস্টে এই জামাতের কয়েকজন ধরতো, কি জঙ্গি বলে ধরে তাদেরকে গুলি করে মেরে ফেলতো, অর্থাৎ ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে। পরবর্তীতে জামাতও কিন্তু আপনার রয়ের বাপ, ভারতের মানে তারা কিন্তু বাংলাদেশে কিন্তু চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ছিল, কিন্তু ভারতের এই জামাতকে আপ্পা ডেকে তারপর পালিয়েছে। কীভাবে আসলে একটু আলোচনা করি। আপনারা জানেন, যখন এই ভারতের বাংলাদেশকে নিয়ন্ত্রণ করত, জামাতের ছাত্র শিবির থেকে একদম শুরু করে সবাই একদম আওয়ামী লীগের সাথে মিশে গেছে, সাথে মিশে গেছে। তারা কি কোথায় কী করছে সম্পূর্ণ ঘটনা আদান প্রদান করে তারপরে এই সরকারকে কীভাবে আসলে মানে সরকার থেকে মানে পতন করানো যায় সর্বোচ্চ চেষ্টা করে। লাস্টে জামাত কিন্তু এই ছাত্র শিবির সফল হয়েছে। সাধারণ ছাত্রের মাধ্যমে আগে একটা বিস্ফোরণ ঘটিয়েছে। তারা সাধারণ ছাত্র হয়ে তারা এই আন্দোলন করেছে। আন্দোলনের পর তারা কিন্তু জয়ী হয়েছে আর কি, যে সরকার পতন হয়েছে, আওয়ামী লীগ পতন হয়েছে এবং জুলাইতে যে গণ অভ্যুত্থান ছিল সেটাই সাকসেস হয়েছে। অর্থাৎ ভারতের এই ছাত্র শিবিরের কাছে মানে হার মেনে তারপর বাংলাদেশ থেকে তারা পালিয়ে গেছে। যাই হোক, এখন বর্তমানে আসলে এই যে কার্যকলাপগুলো আসলে এগুলো কিন্তু সরকারের কাজ ছিল না। মানুষের ভিতরে ভয় দেখানো, তাদেরকে মেরে ফেলা, তাদেরকে গুম করা, তাদেরকে আয়না করে নির্যাতন করা, এটা না। কিন্তু সরকারের উচিত বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করা। সরকারের উচিত এই যে দেখেন হাজার হাজার যে ছাত্রদের বুকে গুলি করেছে, সাধারণ মানুষকে গুলি করে মেরে ফেলেছে, প্রায় কত 2500-র মতো না 1400-র মতো যে মেরে ফেলেছে, এটা আসলে কোনো সরকারের কাজ না। যাই হোক, যেটা হয়ে গেছে 5 to 5। এখন তারেক রহমান বলেন, আমি আরও 2-1 দিন আসব, আমি দেখব, যদি দেখি স্বাভাবিক রেখেছেন তাহলে আমি আসব, আর যদি দেখি স্বাভাবিক রাখেন নাই তাহলে কিন্তু এখানে আমার পক্ষে আসা সম্ভব হবে না। কারণ আমি আসলেই আপনারা যদি এরকম করেন এলাকার মানুষের সমস্যা হবে। এদিক দিয়ে বহু হাজার হাজার মানুষ যাওয়া আসা করে, তাহলে সমস্যা হবে। প্রত্যেকটা নেতাকর্মীকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। চমৎকার কথা বলেছেন আসলে, এই জন্য আসলে আমি খুশি হয়েছি। এবং যাতে মানুষের আমরা আসলে এই যাতে মানুষের ভোগান্তি না হয় তাহলে, এবং যানজট যাতে না হয়, তাহলে আমরা হয়তো এখানে মানে এই বিএনপির কার্যালয়ে আসবো, নতুবা আমরা আসবো না। এটা একটা চমৎকার কথা আসলে, এভাবেই আসলে প্রত্যেকটা। এবং তিনি আরেকটি কথা বলেছেন, সেটা আমার ভালো লেগেছে, যে আমি রাষ্ট্র পরিচালনা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শে আমরা রাষ্ট্র পরিচালনা করব। সেটা যদি আসলে তিনি করেন সেটা কিন্তু আসলে একটা ভালো হবে না। ওরকমও তো করা যাবে না, কারণ তার যে মহানুভবতা হয়তোবা ওই আদর্শিত যদি হতে পারে, সেটা কিন্তু বিশাল একটা ব্যাপার হবে। বাংলাদেশের অর্থনৈতিক চাকা থেকে শুরু করে সমস্ত কিছু ঘুরে যাবে, এটা বাস্তব। সুপ্রিয় দর্শক, আপনারা কী মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান এবং বিডি রেজাউল হাওলাদার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।